এসছে, আপনাদের ভাষাটা একটু বেশি টেকনিক্যাল আর এনাদের ভাষাটা ইজ মোর হিউম্যান আর কি, হ্যাঁ, একটু মোর রাইট সেন্ট্রিক। আসলে আমি লস অ্যান্ড ড্যামেজ এই মানে এইগুলো শুনছি, অ্যাডাপ্টেশন ফান্ড শুনছি, আমি একটা কথা নিজে নিজে বুঝবার চেষ্টা করি যে আসলে কি হলে, কত টাকা হলে এই ক্ষতি আমরা পুষিয়ে নিতে পারবো। আসলে এই ক্ষতি পুষিয়ে নেওয়াটা কিন্তু সম্ভব না। ফলে আমাদের ফার্স্ট কল হইতে হবে আমাদের ডেভেলপমেন্ট প্যারাডাইম শিফট করা এবং মিটিগেশন করা। আপনি ধরেন একটা অ্যাডাপ্টেশনে আপনার 1/3 চলে গেল, বাকি 2/3 কোনো মতনে এটা সেটা থাকলেন, দুর্বিষহ জীবন যাপন করলেন, কিন্তু অনেক দেশ তো থাকবেই না, অ্যাডাপ্ট করারও সুযোগ পাবে না বেচারারা, টাকা পেলেও অ্যাডাপ্ট করতে পারবে না। তাহলে যদি ক্লাইমেট জাস্টিস হয় কলটা, তাহলে আমার ফার্স্ট কল হওয়া উচিত যে আমি এই ডেভেলপমেন্ট প্যারাডাইম শিফটে, কনজাম্পশন প্যাটার্ন শিফটে আমাদেরকে অবশ্যই চেঞ্জ আনতে হবে। সেকেন্ড হচ্ছে, যেহেতু এটা কপে যাচ্ছি আমরা, আপনাদের এই কথাগুলো খুবই ভ্যালিড, যে মানে এর আগে যে কটা কপে আমি গেছি, কপ খুবই এক্সাইটিং একটা প্রসেস, একটা ওভারওয়েলমিং প্রসেস, কিন্তু আমি একসময় খেয়ে হারিয়ে ফেলি। তা যখন আমি অ্যাক্টিভিস্ট হিসেবেও গেছি তখনও খেয়ে হারিয়ে ফেলেছি, যখন আমি সরকার হিসেবে যাই তখনও খেয়ে হারিয়ে ফেলি, অনেক কথা মাথায় নিয়ে দেশে ফিরি, তারপরে দেখি আর কিছু নাই, তারপরে আবার নেক্সট কপের আগে আবার 2 মাস আগে থেকে শুরু হলো কথাবার্তা। তো আমাদের ন্যাশনাল লেভেলে প্রিপারেশনের জন্য আমাদেরকে তোমাদের ন্যাপ করতে হবে। এবার ন্যাপ করলে বলে সেক্টর ওয়াইজ ন্যাপ করতে হবে, এবার বলে সেক্টর ওয়াইজ ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি করতে হবে। প্রতিবার যতবার গেছি ইন্টারন্যাশনাল নেগোসিয়েশন থেকে একটা না একটা কিছু শব্দ শিখে এসেছি, তারপরে পরের বছর সেই শব্দ বুঝতে মোটামুটি জীবন পার করে দিছি। এবং এই যে একটা চক্রের মধ্যে আমরা পড়ে গেছি, সেখান থেকে বেরোতে আমার মনে হয় যে পলিটিক্যালি বাংলাদেশকে একটু বোল্ড অবস্থানে যেতে হবে। এই গতানুগতিক যে নেগোসিয়েশনের ভাষা সরকার গ্রহণ করে, সেই নেগোসিয়েশনের ভাষা আসলে আমাদেরকে লিডারশিপ অবস্থানে নিয়ে যাবে না। আমরা নাকি অ্যাডাপ্টেশনে ওয়ার্ল্ড লিডার হয়ে গেছি, এগুলো যদি আমরা বলি, তাইলে আমরা এখানে যখন বলি যে অ্যাডাপ্টেশনে আমাদের আরো প্রযুক্তিগত, অর্থনৈতিক সহায়তা পেতে হবে, আমার কাছে এই দুটা অবস্থান মিউচুয়ালি রিইনফোর্সিং মনে হচ্ছে না। হ্যাঁ, তো আমাদের অ্যাডাপ্টেশনে গ্লোবাল লিডার হওয়ার পরিস্থিতি যাতে না হয় সেই কাজটাই তো করতে হবে। দেখেন, আমি 1 বছর পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আমি দেখেছি যে পানি কেন্দ্রিক দুর্যোগের বাংলাদেশের কোনো শেষ নাই, এবং আমি খুব খুশি ছিলাম যে মাত্র 2 মাস পরিশ্রম করে আমি 243 কোটি টাকা নিয়ে আসতে পেরেছি তিস্তা পাড়ের মানুষের জন্য নদী ভাঙা ঠেকাতে। তারপরেও দেখি আবার ওখান থেকে ফোন করে তিস্তায় নদী ভাঙতেছে। তার মানে এই 243 কোটি টাকাও যথেষ্ট হচ্ছে না, এর আগেও খরচ হয়েছে কি শুধুমাত্র তিস্তার মানুষকে নদী ভাঙা থেকে প্রোটেকশন দিতে। নদী ভাঙ্গায় যার যায় সে বুঝে, এবং যার নদী ভাঙ্গায় যায়, আমার মনে হয় যে বাংলাদেশের যত বিপর্যয় আছে সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয় হচ্ছে নদী ভাঙা। এটা এমন একটা নীরব জিনিস, আপনি দেখতেও পান না, ঘূর্ণিঝড় হলে সবাই দেখতে পান, আপনি সাইক্লোন হলে সবাই দেখতে পান, খরা হলে সবাই দেখতে পান, হিট স্ট্রেস হলে সবাই ফিল করেন, অতিবৃষ্টি হলে সবাই ফিল করেন। নদী ভাঙা শুধু যেই এলাকার মানুষের হয় সে বুঝে তার কি গেল। এবং সে যদি গরিব মানুষ হয় তাহলে কিন্তু আমার যে প্রোটেকশনের 400 কোটি টাকা আছে, ওই 400 কোটি টাকা দিয়ে আমি কুড়ে ঘর বাঁচাতে চাই না, আমি কি বাঁচাতে চাই, বড় হাসপাতাল যেখানে আছে ওটা বাঁচাতে চাই। তো এই যে আমরা ইকুইটির কথা গ্লোবাল লেভেলে গিয়ে বলি, আমাদের কিন্তু এই কথাগুলো ন্যাশনাল লেভেলেও বলতে হবে। আমি এবার বলছি যে 400 কোটি টাকাতে কেউ যদি টাকা চায় নদী ভাঙার জন্য, 20,000 বালুর বস্তা হলেও দিতে হবে, কাউকে খালি হাতে ফেরানো যাবে না। এই টাকা আসলে যথেষ্ট পরিমাণ আমাদের কখনো হবে কিনা আমি আসলে বুঝি না। এত কিছু করার আছে, এই করার ক্ষেত্রে ডিসেন্ট্রালাইজেশন একটা খুব ভালো পয়েন্ট এসছে, বাট দ্যাটস আ ন্যাশনাল এজেন্ডা। গভর্নমেন্টের প্রিপেয়ারনেস কখনোই অ্যাডিকুয়েট হবে না, বা অ্যাডিকুয়েট সেটা কোনো প্রশ্নই নাই, স্যাটিসফ্যাক্টরি হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা যে কমিটমেন্টটা আমাদেরকে করা হয় সেই কমিটমেন্টটা পাই। তো এখন আমাদের অ্যাডাপ্টেশনের যে ক্লেমটা, এটা কিন্তু একটা সায়েন্টিফিক ক্লেম। আগে যখন 100 মিলিয়ন ছিল কোনো
সায়েন্স ছিল না। একজন রাষ্ট্রনায়কের মনে হলো, তিনি মনে করলেন 100 মিলিয়ন একটা বড় অঙ্ক, ওটা বলে গেলেন। কিন্তু এখন যে ফিগারগুলো আমরা বলি, এগুলা কিন্তু সায়েন্টিফিক অ্যানালাইসিসের বেসিসে বলি। তো আপনি কি ভাবতে পারেন বসে যে এই টাকাটা যখন আপনার আসবে না, তখন আসলে আপনার কি অবস্থা হবে? আসবে এমন লক্ষণ আমার কাছে এখনো স্পষ্ট নয়। ফলে নিজেদের প্রিপেয়ারনেস বাড়াতে হবে, এবং আমাদেরও যে ডেভেলপমেন্টের প্যারাডাইমগুলো আছে সেগুলো আমাদেরও শিফট করতে হবে। ওভারনাইট শিফট করার আমাদের কোনো সুযোগ নেই। একটা মডেলে পড়ে গেছি, তো ওই মডেল থেকে আরেকটা মডেলের ট্রান্সফরমেশনের প্রসেসটা একটু সময় লাগবে আমাদের, কিন্তু এটা অসম্ভব বলে আমি মনে করছি না। আমি মনে করি যে বাংলাদেশ যে কার্বন ট্রেডিং এর কথা হলো, কার্বন থেকে টাকা আনার কথা হলো, এটা তো শুনতে খুবই ভালো লাগে। কিন্তু আসলে আমি যদি আমার এখানে গাছ অনেক বাড়াই, আমার কার্বন বিক্রি করি, তাহলে কি মিটিগেশন টার্গেট ফুলফিল করতে পারবে ডেভেলপড কান্ট্রিজ? নিজের এমিশন না কমিয়ে, এটা না করতে পারে, তাইলে আসলে আমার মিটিগেশন রিস্কটা তো রয়ে যাচ্ছে। তো আমার জাস্টিসের জায়গায় আমার মনে হয় আমাদেরকে একটু স্পষ্ট হইতে হবে দ্যাট হোয়াট উই কল ফর। আর বাংলাদেশ টিমকে আমি আগেও বলেছি, এখনো বলছি, যে আমরা যেন লিডারশিপে যাই, আমরা ক্লাইমেট নেগোসিয়েশনের যেন লিডারশিপে যাই। যে নেগোসিয়েশন কিছু ইল্ড করে না, সেই নেগোসিয়েশনকে কি করলে ওইটা আমাকে কিছু ফল দিবে, কোন পলিটিক্যাল মেসেজিংটা আমার জন্য ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে বুঝতে হবে। আই ফুললি এগ্রি উইথ দ্য জেন্ডার অ্যাসপেক্ট, কিন্তু আসলে জাতীয়ভাবেই বলেন, বৈশ্বিকভাবেই বলেন, জেন্ডারের ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে, এটা আমি মানি। কিন্তু এখনো টেন্ডেন্সিটা হচ্ছে বোর্ডের 7 জনের মধ্যে ন্যূনতম 1 জন নারী থাকিবে। বক্সটা আপনি ঠিক করে দিলেন, হ্যাঁ, কিন্তু এইটাকে মেইন স্ট্রিমিং করতে অনেক কষ্ট করে যাচ্ছি আমরা অনেকে মিলে। আর জেন্ডারকে মেইন স্ট্রিমিং করা হচ্ছে বলেই এত বিরোধিতা আসতেছে। বিরোধিতা তখনই আসে যখন একটা জিনিসকে আপনি পুশ করেন। আপনি পুশ না করলে তো বিরোধিতা হতো না। পুশ হচ্ছে মানেই হচ্ছে বিরোধিতা, হচ্ছে মানেই হচ্ছে পুশ হচ্ছে। সো আই এগ্রি উইথ অল দ্যাট ইউ হ্যাভ সেড, বাট আমাদের পলিটিক্যাল পজিশন যদি ক্লিয়ার না হয় ইন কপ, আর আমরা যদি ইউজুয়াল প্রশ্নই করি, ফেরত আসলে কত টাকা নিয়ে আসলেন, কত টাকা কমিটমেন্ট পাইলেন, আর এসে বলি অমুক দেশের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, তাহলে কিন্তু আমরা আসল যে জায়গাটায় পৌঁছানো, সে জায়গাটায় পৌঁছাতে পারবো না। আজকে আলোচনার সবচেয়ে ভালো দিকটা হচ্ছে দুটো দিক, একটা হচ্ছে কমিউনিটি ইনভলভমেন্ট, আরেকটা হচ্ছে ইউথ ইনভলভমেন্ট। কিন্তু ইউথদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, জলবায়ু পরিবর্তনটা একটা খুবই ট্রেন্ডি সাবজেক্ট। ওই ট্রেন্ডের সাথে চলা কিন্তু খুব একটা অসুবিধার বিষয় না, কিন্তু নিজের দেশে ফিরে এসে মাঠে দাঁড়ায় বনটা রক্ষা করা, নদীটা রক্ষা করা, জেলা প্রশাসনের সাথে তর্ক বিতর্ক করে বালু উত্তোলন বন্ধ করা, এগুলো কাজেও কিন্তু ইনভলভ হইতে হবে। খালি বিমানে করে আমরা গেলাম বেলেমে, বিমানে করে আমরা শারমাল শেখে গেলাম, কতগুলো জার্গান শিখে আসলাম, ইন্টারন্যাশনালি কয়েকজন বন্ধু হইলো, কিন্তু দেশে এসে আর সরকারের মুখোমুখি দাঁড়ালাম না, ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর মুখোমুখি দাঁড়ালাম না। সফিস্টিকেশন যেটা শেখা, ওটা খুবই জরুরি জীবনে, কিন্তু নিজের দেশের মধ্যেও প্রসেসটাকে কিন্তু চ্যালেঞ্জ করতে আমাদের পারতে হবে। আসার জায়গাটা হচ্ছে যেটা আশঙ্কারও জায়গা। আমি আসলে সত্যিই ভাবতে পারি না আজকে থেকে 20 বছর পরে আমার ছেলেকে, আমার মেয়েকে আমি কোথায় রেখে যাচ্ছি। একটু যদি বসে চিন্তা করি যে আমরা তো থাকতেছি না, কিন্তু আজকে থেকে 20 বছর পরে এই অবস্থায় যদি চলে, একটার পর একটা জার্গান ধরি আর জার্গান শিখি, এবং আসলে টাকা না আসে, আসলে অ্যাকশন না হয়, আমার বাচ্চারা কোথায় থাকবে, কোন পৃথিবীতে থাকবে? এটা একটা ভয়ঙ্কর চিন্তার ব্যাপার। কিন্তু যারা ওই ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হবে, তারাই যেহেতু আজকে এই এক্সারসাইজের ভিতর দিয়ে যাচ্ছে, নিশ্চয়ই তাদের নেতৃত্ব যখন আসবে দেশে নীতি নির্ধারণে, প্রকল্প প্রণয়নে, তারা ভিন্নভাবে ভাবতে শিখবে। আমরা এখনো খারাপ জিনিসকে বন্ধ করতে পারি না, কিন্তু আপা এটা তো আমাদের লাগবে, কিন্তু আপা এই এক্সপোর্ট তো আমাদের লাগবে, কিন্তু আপা এটা তো এক্সপোর্ট আর্নিং সেক্টর, আপা এখানে তো এত এত মানুষের আপা এমপ্লয়মেন্ট হচ্ছে, তা সেটা যত কার্বন ইন্টেন্সিভই হোক না কেন। হ্যাঁ, সেই যদি কিন্তু থেকে বের কিন্তু তোমরাই করতে পারবে, কারণ তোমাদেরকে আসলে একদম কমপ্লিট একটা ইউটার্ন নিতে হবে। এখন আস্তে আস্তে ইউটার্নটা নিতে সময় লাগবে, তার অর্থ এই না সবকিছু আমরা স্লো ডাউন করে আস্তে আস্তে যাব। উই টেক দ্য ইউটার্ন, আমরা চিন্তা করতে হবে আমাদেরকে ইউটার্ন নিতে হবে। ইউটার্ন তো বললেই নিয়ে ফেলা যায় না, তোমাকে একটা লাইট জ্বালাতে হয়,
অন্য পক্ষ থেকে যেই গাড়ি আসতেছে তাকে একটা লাইট জ্বালাতে হয়, তোমাকে স্লো ডাউন করতে হয়, তাকে স্লো ডাউন করতে হয়, ট্রাফিক লাইট হয়তো জ্বলতে নিতে হয় বা ট্রাফিককে হাত দেখাতে হয়, তারপরেই কেবলমাত্র আমরা টার্নটা নিতে পারি। তো ওই টার্নের পর্যায়ে নিজেদের অবস্থান শক্ত রাখাটা খুবই জরুরি। এবং আজকে যতজন মানুষ জলবায়ু পরিবর্তনে যাচ্ছ, তোমাদের কাছে আমার একটা আহ্বান থাকবে, বন বিভাগকে বলেছি একটা নেটওয়ার্ক খুলতে, নেটওয়ার্ক অফ ভলান্টিয়ার্স। হ্যাঁ, যেখানে মেছো বিড়াল মারে ওইখানে ও দাঁড়িয়ে যাবে, যে মেছো বিড়াল মারা যাবে না। যেখানে গাছ কাটে ওখানে দাঁড়িয়ে যাবে, যে গাছ কাটা যাবে না। এইটা কিন্তু একজন উপদেষ্টা, একজন মন্ত্রী একটা নির্দেশ দিতে পারে, কিন্তু মাঠ পর্যায়ে থেকে যদি প্রতিবাদ আসে, যেমন সাদা পাথরে এসেছে, সেরকম হলে কিন্তু ক্ষতিটা আমরা কমাতে পারি। আশা করি তোমরা সকলেই পরিবেশ অধিদপ্তর এবং বন অধিদপ্তরের যে ভলান্টিয়ারের তালিকা হবে সেখানে নাম দিবে, এবং দেশে যে কটা উপজেলা আছে সবকটা উপজেলায়, সবকটা জেলায় আমরা একজন করে সজাগ ভলান্টিয়ার চাই, যারা আমাদেরকে পরিবেশের যে কোনো বিষয় সম্পর্কে জানাবে, যে কোনো বিষয়ে তারা ইনভলভ হবে। তোমাদের জন্য ভবিষ্যৎ নিরাপদ হোক, বিশ্ব নেতৃত্ব নিরাপদ ভবিষ্যতের জন্য জলবায়ু পরিবর্তনে নেগোসিয়েশনের ক্ষেত্রে সর্বোচ্চ সততা প্রদর্শন করুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আয়োজক সংগঠকদেরকে ধন্যবাদ জানিয়ে আমার